সুধীবৃন্দ, এ পর্যায়ে কবি শাহ বুলবুলের মৃত্যু ও নির্বাচন কাব্যগ্রন্থের পাঠ পর্যালোচনা। মৃত্যু ও নির্বাচন কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করার জন্য মঞ্চে আসবেন কবি হুসাইন আলমগীর। কবি হুসাইন আলমগীরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আজকের এই অনুষ্ঠানে বেশ কয়েকটা পর্ব আছে, অনেকগুলো আলোচনা আছে। এর মধ্যে একটা আলোচনার বিষয় ছিল মৃত্যু ও নির্বাসন, একটা কবিতার বই, এ কবি শাহ বুলবুল। এটার উপরে কথা বলার কথা আছে। তা আমি কবিকে অবশ্য দেখিনি, উনি হয়তো এখনও এসে পৌঁছাননি। কুয়াশাচ্ছন্ন ভোরে শাড়ি পরে হেঁটে যাওয়া নারী, কবিতা। কবিতার অনেক রূপ, অনেক তার কোনো সীমানা নেই। বলতে গেলে প্রত্যেকেই কবি, প্রতিটি কথাই কবিতা। সময় যে কথাগুলো ধারণ করে, মেনে নেয়, বারবার উচ্চারণ করে, শেষ পর্যন্ত আমরা ওগুলোকেই কবিতা হিসেবে মেনে নিই। কবিতার আসলে নিজস্ব কিছু ব্যাকরণ থাকে। আজকে আমি জানি না, আমাকে বলা হয়নি আমাকে সময় কতটুকু দেওয়া হয়েছে। আমি প্রথমে আমার পরিচয় দেই। এই কবি রফিক লিটনকে দেখতে পাচ্ছি। রফিক সামনে আসেন, এদিকে এই যে আসেন, রফিক সামনে আসেন। তা আমি আপনাদেরকে পরিচয় দিই। আমি একটু লিখি, কবিতায় লিখি, কারণে জুন্নুর ভাই আমাকে স্নেহ করেন বা শ্রদ্ধা করেন, দুটার একটা। আমি বয়সে তার বড় হব। তো আমি অনেক দিন থেকে লিখি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2013 সালেই সর্বপ্রথম আমার কবিতার বই আসে। কষ্টগুলো স্বপ্ন হয়ে ওঠে। তা এই দেশেরই একজন বাংলা একাডেমির পদকপ্রাপ্ত বিখ্যাত কবি বলেছিলেন যে এতদিন কোথায় ছিলেন, কোথায় শিখলেন কবিতা। আমি বললাম, এবং উনি একটা ফুটনোট দিয়েছিলেন যে সত্যিকার অর্থে আমাকে কেউ চেনে না। আমার যে দুই একজন ছোট ছোট যারা পছন্দ করে, ওদের সাথে মাঝে মধ্যে মেলায় গেলে দেখা যায় যে আমার সাথে যে গিয়েছে ছোট আমার, তাকে যদি 100 জন চেনে, আমাকে 3 জনে চেনে। আমাকে কেউ চেনে না। আমি হুসাইন আলমগীর। আমি হিকমত জহুর নামেও লিখি। আপনারা আজকে যুগান্তরের পাতা আজকে নয়া দিগন্তে দেখবেন হিকমত জহুর, এই নামেও আমি লিখি। হুসাইন আলমগীর নামেও আমি কবিতা লিখি। আমার 8-10টা কাব্যগ্রন্থ আছে, শিশুতোষ গ্রন্থ আছে। তো আজকে আমাকে আলোচনায় ডাকা হয়েছে বলে আমি কৃতজ্ঞতা বোধ করছি। কিন্তু এখানে আমার সামনে যে সমস্ত মুরব্বী, সিনিয়র, বিদগ্ধ লেখক, কবি, সাহিত্যিকরা আছেন, আপনাদের সম্মুখে আলোচনা করবার মতো ন্যূনতম যোগ্যতা আমার নেই। তো যে বইটা আমাকে দেওয়া হয়েছে, এই বইটা বিষয়ে আলোচনা করবার আগে আমি একটা বিষয় বলতে চাই। কবিতা কি, কেন, কিসের জন্য? আমি কবিতা নিয়ে অনেক পড়াশোনা না করলেও আমার নিজের চিন্তা থেকে আমি এটা অনুমান করি, কবিতা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের কিছু কাস্টমার আছে। যদি কাস্টমার থাকে, আপনার প্রোডাক্ট কাস্টমারকে মাথায় রেখেই তৈরি করতে হবে যে আপনার এই প্রোডাক্ট সে ইউজ করবে কিনা। আর যদি আপনি মনে করেন যে না, ঘরে একটা পুরনো কাপড় আছে, এটা এখন আর পরার উপযুক্ত নয়,
বাট এটার একটা অংশ কেটে রুমাল তৈরি করবেন, আপনি তাতে ফুল আঁকবেন এবং আপনি নিজে ব্যবহার করবেন। আমি বলবো এটা খুবই ভালো উদ্যোগ, বাট এটা বিক্রির জন্য নহে। কবিতা যদি আপনি মানুষের জন্য লিখেন, কবিতা যদি আপনি সমাজের জন্য লিখেন, তাহলে আপনাকে কবিতায় মানুষ সমাজ মাথায় রেখেই লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের সামগ্রীতে বলেছেন আসলে সাহিত্য কী জিনিস। উনি সাহিত্যকে দুইভাবে দেখিয়েছেন, প্রয়োজনীয় সাহিত্য এবং অপ্রয়োজনীয় সাহিত্য। আজকে আমরা যেটা নিয়ে বসেছি রবীন্দ্রনাথের ভাষায় এটা অপ্রয়োজনীয় সাহিত্য। পূর্ব দিকে সূর্য ওঠে এটা প্রমাণ করবার জন্য যে বিজ্ঞান, এটা হচ্ছে প্রয়োজনীয় সাহিত্য। আর রবীন্দ্রনাথ বললেন যে আমরা যে কবি, আমরা গল্প লিখছেন, কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন, এগুলো হচ্ছে আসলে অপ্রয়োজনীয় সাহিত্য। অপ্রয়োজনীয় সাহিত্য কিভাবে হয় উনি বললেন, অন্যের চিন্তা চেতনা ভাবনা, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদিকে একান্ত নিজের করিয়া পুনরায় অন্যের মনের মতো করে প্রেজেন্টেশন করবার নাম হচ্ছে সাহিত্য। তা এখন উনি বললেন যে অন্যেরটে আমি এনে আমি যদি আবার দিই তাহলে আমার ক্রেডিটটা কি? রবীন্দ্রনাথ বললেন যে না, ওনার ভাববাদী মানুষ, অনেক ভাব তার, আমার ভাব তো কম। বললো যে ভাব তো তার ক্রেডিট না রে, ঈশ্বর প্রদত্ত। ভাব দিয়ে তো কিছু হবে না। আপনি ভাব দিয়ে কিভাবে ভাবকে মডিফাই করে প্রোডাক্টে রূপান্তর করবেন, আপনি কত বড় কারিগর, ওটাই হচ্ছে আসল কথা। উনি একটা উদাহরণ দিলেন যে আপনি দুইজনে পুকুর কাটলো, উনিও একটা পুকুর কেটেছে উনিও একটা পুকুর কেটেছে, দুইজনেই পুকুর কেটেছে। ভগবান তো দুইটাতে পানি দিবে, দুইটাতে পানি উঠলো, তাহলে পুকুর কাটে ক্রেডিট কি? কাকে ক্রেডিট দিবেন আপনি? রবীন্দ্রনাথ বললেন পুকুর কাটলে পানি উঠবে এটা ঈশ্বর দিবেন, দুইজনেই পুকুর কাটলো, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি? উনি বললেন পার্থক্য পুকুরের কাটায়, কে কতটা সুন্দর করিয়া কাটিল ইহাই দেখবার বিষয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কণা দান। বৃষ্টির ছড়া। উনি পুকুর কেটেছেন, উনি পুকুর কেটেছেন, পানিও এসেছে। তো ফরুক বললেন কি? বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকেশ্বরী কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। উনিও কেটেছে, দুইজনই পুকুর কেটেছে, বাট কাটার স্টাইল টোটালি ডিফারেন্ট। বলো যে এটাই হচ্ছে সাহিত্যের শ্রেষ্ঠত্ব। এখানেই হচ্ছে কবি, এখানেই হচ্ছে সাহিত্যিক। একই বিষয়, একই ভাব, একই চিন্তা, প্রেজেন্টেশন হবে একান্তই ভিন্নতর নিজের মতো করে। আমি এই বইটাতে আসছিলাম এই কারণে, কবিতার জীবন পথ অনেক লম্বা। আমি সব পথে যাব, সব পথে গেছে কবিতার দিকে। কবিতার জন্ম অনেক আগে। সাহিত্য বলতে, লিটারেচার বলতে একসময় কবিতাই হতো, আর কিচ্ছু ছিল না। তারপরে না আমরা নানানভাবে নানান দিকে গিয়েছি। কবিতার জন্য আপনাকে কতগুলো আশ্রয় থাকতে হয়। আপনি কি সৃষ্টি করছেন একটা ভিত্তি থাকতে হয়, কেন সৃষ্টি করছেন একটা লক্ষ্য থাকতে হয়, এবার কিভাবে সৃষ্টি করবেন নিজস্বতা থাকতে হয়। শেষে একটা অন্তমিল দিয়ে কতগুলো বাক্য গঠন করলে এটা কবিতা হয় না। মজার বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও আগে সাবা মুআল্লাকার নাম শুনে থাকবেন আপনারা। সাবা মুআল্লাকা আরবি সাহিত্য নিয়ে আমাদের পড়াশোনা কম। আমরা ইউরোপপন্থী মানুষ, সবাই ইউরোপের উদাহরণ দেয়। হ্যাঁ, গার্সিয়া, লোরকা, কাফকা, তারপরে যত ইউরোপের লেখকদের আমরা উদাহরণ দিই। মাঝে মধ্যে মিশরের কি জানি বলে, খলিল জিবরানকে নিয়ে আসি। খলিল জিবরানকে কীভাবে আনে দেখবেন আপনারা, বাংলা সাহিত্যেও লেখে কাহালিল জিবরান, লেখে না? কাহালিল জিবরান, ওনার উচ্চারণটা কি? KHALIL।
আরবিতে যেটা খ, ইংরেজিতে উচ্চারণ করতে এটা KH লাগে, খেলিল, খালিল জিবরান। তো এটা যখন বাঙালি কবি যখন এটাকে অনুবাদ করেছে, উনি উনার মতো করে কাহালিল জিবরান লিখে দিয়েছে, আর কাহালিল জিবরান হয়ে গেছে খলিল জিবরান। ইউরোপের ম্যাক্সিমাম সাহিত্য আরবি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। সাহিত্যের মূল উৎসটা হচ্ছে এরাব, ওখান থেকেই তারা অনুবাদ করে নিয়েছে। আমি বলছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হলো, আপনি তো দারুণ কবি, যে সুন্দর সুন্দর কবিতা রচনা করছেন। কোরআন শরীফে কিন্তু আপনার সুররিয়ালিজমও আছে, জাদুবাস্তবতা আছে, ওখানে পায়ার, মহাপায়ার, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত আছে, আপনি পড়লে পাবেন। আলিফ লাম মিম সদ হা সিন, বুঝেন কিচ্ছু? কই কিছু বুঝি না। তো লিখছে তো একটা একটা ভার্স, একটা ভার্স, এটা অর্থ কি এটা বুঝি না। তো না বুঝবার নাম হচ্ছে পরবাস্তবতা। তো পরবাস্তবতা কি জিনিস? পরবাস্তব হচ্ছে আমার ছেলের একটি সাইকেল ছিল, হঠাৎ সাইকেলটি আকাশের দিকে উড়ে গেল, আমি পুকুরে মাছ সাঁতার কাটতে দেখেছি। সেদিন গ্রীষ্মের বিকাল ছিল। কি বুঝছেন আপনি? কি বুঝছেন? একটা সময় 1920 সালে আদ্রে ব্রেতো, ফরাসি লেখক, তিনি হঠাৎ করে চিন্তা করলেন যে সব কি সচেতনভাবে লিখতে হবে, অচেতনভাবে কিছু লেখা যায় না। মানুষ যেমন মদ খাইলে মুখে যা আসে তা কয়, তা কি ভাষা নয়? ওখানে কি আনন্দ নেই? মানুষ স্বপ্নে দেখে যে সে হঠাৎ করে একজনকে তাড়া করছে, একটা লাঠি হঠাৎ করে ধরলো, লাঠি দিয়ে তাকে আঘাত করলো, লাঠিটা এখন সাপ হয়ে গেল। স্বপ্নে তো এগুলো হয় না? আপনি ধরেছেন একটা কি জানি বলে, ধরেন একটা আপনি ম্যাঙ্গো খাচ্ছেন, পাকা আম খাচ্ছেন, হাতে নিয়ে আমটা খেতে যাচ্ছেন, এখন দেখেন এটা পাকা তাল। এমনটি স্বপ্নে হইতেই পারে। তো উনি চিন্তা করলেন যে এই ধরনের তো কবিতাও হইতে পারে। এই জন্য কবিতার কথা এই জন্য বললাম, আমাদের দেশে বিদেশে সবখানেই কবিতার ফরম্যাট নিয়ে কথা হয়েছে। কবিতার কিছু চরিত্র আছে। আমি এক সময় এসব বিষয়ে খুবই গোড়া ছিলাম, এখন একটু একটু নিজেকে সংশোধন করছি। আমি এক সময় বললাম যে শাড়ি পরলেই তো নারী হয় না, হিজড়ারা কোনো কালেই নারী ছিল না। এই জন্যই বলছি লিখলেই কবিতা হয় না, কবিতার ব্যাকরণ থাকতে হয়, কবিতার ব্যাকরণ থাকতে হয়। এখন মজার বিষয় হচ্ছে, আপনি বলতেই পারেন যে কিসের ব্যাকরণ, কয়জন ব্যাকরণ লিখে? আব্দুল মান্নান সৈয়দের জন্মান্ধ কবিতা গুচ্ছ, একটানা গদ্য কবিতা হয় নাই? হ্যাঁ হয়েছে তো, তা সকল প্রশংসা তাঁর। এটা কি পড়েছেন আব্দুল মান্নান সৈয়দের? সেটা তার পুরা ফরম্যাটে লিখেছেন তিনি। যিনি ফরম্যাট জানেন তিনি ফরম্যাটের বাইরেও লিখতে পারেন। যিনি ফরম্যাটই জানেন না তিনি কি লিখবেন? এই বইটা আমি কিছু কথা বলবো। এই বইটা আমার মনে হয় লেখক নাই, থাকলে ভালো হতো। উনি এখানে সুরিয়ালিজমের প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। সুরিয়ালিজমটা কি জানেন? মানুষের জীবনের তিনটা অবস্থা: সচেতন, অবচেতন, অচেতন। এই তিনটা, এর বাইরে মানুষের কোনো অবস্থা নাই। এই তিনটা অবস্থার বাইরে মানুষের কোনো অবস্থা নাই। সচেতনভাবে লেখে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, ফররুখ। ওনাদের লেখা হচ্ছে ওরা সচেতনভাবে লিখেছে। অচেতনভাবে তো লেখা যায় না। লেখা যায়? অচেতন মানে তো চেতনাই নাই। মাঝখানের যেটা রয়েছে এটার নাম হচ্ছে অবচেতন। মানে আপনার এখন মাথা ঠিক নাই। তো মাথা নাক ডাকলে কী হবে? সাইকেল তো আকাশে উঠবেই, সাইকেল আকাশে উঠবে, সূর্য মাটিতে উঠবে। আপনার সুরিয়ালিজমের নিয়ম হচ্ছে যে আপনার যে উপমাগুলা ব্যবহার করা হবে, যে বিষয়গুলো সিরিয়ালি আসবে, একটার সাথে একটা সাংঘর্ষিক, কোনো মিল নাই। আমি আপনাকে কোথাও কোথাও দেখাবো। আব্দুল মান্নান সৈয়দের জন্মান্ধ কবিতা গুচ্ছ পড়লে আপনারা ভালো বুঝবেন। ঠিক আছে? উনি এক জায়গায় বলেছে যে ডুম ঘরের ডিমের মতো, ডোম ঘরের ডিমের মতো। আচ্ছা, ডোম ঘর তো আপনারা জানেন যেখানে লাশ টাস কাটে, ওটার মধ্যে ডিম পাইলেন কই আপনি খুঁজে? তা আপনি অনেক কিছুই আসবে, আপনি দেখবেন। ওখানে স্পষ্টত হচ্ছে যে ওখানে একটা চরিত্র এইটা
যে যে বিষয়টাকে আপনি কল্পনা করছেন তার বিপরীতে যে উপমা অথবা যে বিষয়বস্তুটাকে উপস্থাপন করা হবে এটা সাংঘর্ষিক হবে, ওটা আপনার মাথায় আসবে না। তো মাথায় আসলে তো এটা কি হলো সেন্স, কমন সেন্স। যা মাথায় আসে না এটা তো কমন সেন্স না, অবচেতন। মানে আপনি অবচেতন মনে, আপনার মজার বিষয় কি, আমি আপনাকে একটা জিনিস বলি। বাংলাদেশেরই একজন লেখক, উনি একটা কবিতায় লিখছেন যে এক লোক যুদ্ধ পছন্দ করে না, ভীষণ যুদ্ধ পছন্দ করে না, একটা যুদ্ধ অশান্তি তৈরি করে। আর এক লোক বলতেছে না, এটা আমাদের সক্রেটিসও বলেছে, যুদ্ধ তো শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য তো মানুষের যুদ্ধ করে। তো দুইজনের দ্বন্দ্ব হওয়ার পরে অধিকাংশ লোক বললো না যুদ্ধ ভালো না, মানে যুদ্ধ ভালো, একজনই বললো যুদ্ধ ভালো না। তো যে বললো যুদ্ধ ভালো না ওরে বনবাসে পাঠিয়ে দিয়েছে, নির্বাসনে। তো এসে নির্বাসনে গিয়ে বনের মধ্যে ঘুরতেছে, ঘোরার পরে একটা টিয়া পাখি আসলো আর একটা বাদুর আসলো। টিয়া আর বাদুরের মধ্যে দুস্তি হয়ে গেল। তো ওই ভদ্রলোক এটা দেখে ওরা নাম দিল টিয়াদুর। নাম কি দিল? টিয়াদুর। আপনি কি টিয়াদুর কোনদিন নাম শুনছেন? মানে টিয়া যোগ বাদুর সমান সমান টিয়াদুর হয়েছে। এখন টিয়াদুরের মধ্যে থেকে এক ধরনের রশ্মি নির্যারিত হইল, সে রশ্মি থেকে অনেকগুলো প্রাণী জন্মগ্রহণ করলো। তারপরে সেখানে একটা বিশাল মেলা বসলো, মেলার মধ্যে সার্কাস হচ্ছিল, লোকজন আসছিল, অনেক লোক আসছিল। হঠাৎ করে এলাকায় খবর গেল যে সব লোক যারা সার্কাসে ছিল মারা গেছে। মারা যাওয়ার পরে মনে করেন পাশের লোকরা, এলাকার লোকরা দৌড়ায় আসছে দেখার জন্য যে কী ব্যাপার, সব মানুষ মরে গেছে। ওরা এসে দেখলো যে একজনও মরে নাই, সবাই যার যার কাজ করতেছে, সার্কাস চলতেছে, খেলা হচ্ছে। লোকজন চলে গেল, সকল লাশ টিয়াদুর তার পাখনা দিয়ে ডেকে রাখলেন। কি বুঝছেন? মানে অবচেতন মনে আপনি যা খুশি তাই বলবেন। অবচেতন সুররিয়ালিজম মানেটাই হচ্ছে আপনি অবচেতনভাবে লিখবেন, সচেতনভাবে লিখবেন না। এখানে আপনাকে আমি কয়েকটা জিনিস, একটা প্রথম কবিতাটা থেকে আমি একটু বলি। উনি যে অনেক, এই ভদ্রলোক যথেষ্ট পরিশ্রম করেছেন এই বই লিখতে, তাকে প্রথমে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিতে চাই। অসম্ভব পরিশ্রম করেছেন এই বই লিখতে। তিনি যথেষ্ট শব্দের ব্যবহার এখানে করেছেন। মনে করেন যে মেয়েদের মধ্যে দুই ধরনের চরিত্র থাকে। একটা হচ্ছে যে বাজারে গিয়ে দেখবেন যে ও সীতাহার কিনবে, সবচেয়ে ভারী, যেটা কোনটা বড়, দেখতে অনেক বড়, গর্জিয়াস, ওইটা কিনবে। আবার কোনো কোনো মেয়ে দেখবেন যখন লাইক সিম্পল। কবিতায় কতগুলো বিষয় থাকে। কবিতায় যদি আপনি বেশি শব্দ ব্যবহার করেন, অতিমাত্রায় অলংকার ব্যবহার করেন, ভারাক্রান্ত হয়ে যায়, আগলানো যায় না, ক্লান্তি আসে। তাহলে আপনারটা যদি প্রোডাক্ট হয়, এখন পাঠক কিনবে কিনা আপনাকে বুঝতে হবে, কারণ ক্লান্তিকর কোনো জিনিস মানুষ নিবে কিনা, না হালকাটা নিবে, এটা আপনার বিষয়, আপনার চয়েস। এখানে দেখেন বলছে, বহুকাল একটা দীর্ঘশ্বাসের বাঁকে আমাদের ক্লান্ত ঠোঁট, অবিরাম আউড়ে যায় সীমাহীন কষ্টের ধ্বংসাবশেষ। আমরা দুজন অনেক অনেক দূরে, ছিন্ন ভিন্ন নামতায় মৃত্যুপাঠ। বহুদিন আগে থেকে অবিকল তোমার মতো আমরা একলা দুয়ারে, অচেনা এক সুগন্ধি চিবুক খনন করে দুরারোগ্য দহনকাল দাঙ্গায় নিহত লাশের মতো। আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত বুক ভর্তি কষ্টের কাছে মেঘলা বুড়ের পূর্বচরে নিঃসঙ্গ আঁকিবুকি বিলাপ করে এক গাছি চুরির কসম উঠুন পাড়ির শেষ যাত্রায় নিথর সুখের পাশে। এখানে উনি যে শব্দগুলো ব্যবহার করেছে, এখানে মূলত পুরোটা কবিতার বই নিয়ে আপনি যদি পড়েন, ওনার রাষ্ট্র ব্যবস্থার প্রতি ক্ষোভ, উনি ফালুজাকে নিয়েও লিখেছেন। ফালুজা ইরাকের একটা শহরের নাম, একটা কবিতার নামই আছে ফালুজা, আপনারা দেখতে পাবেন। উনি আমেরিকান যে আগ্রাসন, বোমা ইত্যাদি মানুষ হত্যা করা হচ্ছে, এগুলোকে উনি এনেছেন। উনি প্রিয়তমার কষ্টের কথাও বলেছেন, সবগুলো কথাই বলেছেন। সব কিছু মিলিয়ে এই কবিতার মূল বিষয়বস্তু কষ্ট, কোথাও কোনো রকমের ব্যত্যয় ঘটেনি কষ্টের, অর্থাৎ উনি কোথাও আশাই খুঁজে পাননি। এই নৈরাশ্যকে উনি প্রকাশ করার জন্য, যেমন আমি আপনাকে একটা জিনিস পড়ে শোনাই।
আবার যদি আমার হতে বন পাহাড়ির রূপকথায়, অনেক কাছে বুকের পাশে শূন্যতার ওই সুখ কথায়। আবার যদি আমার হতে দিঘি পাড়ের সুখ কথায়, দুঃখ ঠাসা বুকের কাছে কষ্টে ছোঁয়া সন্ধেটায়। আবার যদি আমার হতে রাত বিরাতের কল্পনায়, আমি তোমার গল্প হতাম সুমেরীয় সভ্যতায়। এই যে সুমেরীয় সভ্যতা, দেখেন কবি সচেতনভাবে শব্দ ব্যবহার করেছেন, সচেতনভাবে, যে সে তার প্রিয়তমার জন্য গল্প হতে পারত কোথায়? সুমেরীয় সভ্যতা। আমি সুমেরীয় সভ্যতা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে। এটা খ্রিস্টপূর্ব 450 বছর আগেকার ব্যাপার। এটা যে ইরাকের, যেটাকে দজলা, ফুরাত, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা। সে সভ্যতাটা তখন খুব বেশি একটা এগুইনি, সবে মাত্র শুরু হয়েছিল, লেখালেখি ওখান থেকেই শুরু হয়। তো উনি তার কবি তার যে তাকে যে তার ইতিহাস হইবার জন্য তিনি সুমেরীয় সভ্যতায় গিয়েছেন, তিনি যেতেই পারেন। এখন আপনি ভাবতেই পারেন যে ওখানে যাওয়ার কি দরকার ছিল, এটা আর কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখানে দেখেন এই কবিতাটার মধ্যে এখানে সুররিয়ালিজম বা সুপার ন্যাচারালিজম বা সুপার রিয়েলিজমের কোনো কিচ্ছু নাই, কিছু নেই, স্রেফ টানা একটা বিষয় নিয়ে আসছে। আর আপনি যখন আরেকটা কবিতা আমি পাঠ করে শোনাই, 77 পৃষ্ঠায়, এটা আপনারা দেখতে পারেন। 77 পৃষ্ঠায় কবিতাটা হচ্ছে দুঃখবতী অনুনয়। পৃথিবীর সবগুলো কষ্টের নিজস্ব ভাষায়, সারা রাত নাক ফুলে লেগে থাকা জোনাকির সাথে যদি স্মৃতিকেও অনুবাদ করা যায়। এখানে দেখেন একটা, এই আপনারা যদি খুব ভালো করে ইয়াটা পড়েন, এই জায়গাতে আপনি দেখবেন যে মাঝখানের লাইনটা অতিরিক্ত উপমা হিসেবে নিয়ে আসা হয়েছে। আপনি পাঠ করেন, পৃথিবীর সবগুলো কষ্টের নিজস্ব ভাষায় যদি স্মৃতিকেও অনুবাদ করা যায়, বাক্য শেষ। মাঝখানে একটা লাইন ঢুকানো হয়েছে কি, সারা রাত নাক ফুলে লেগে থাকা জোনাকির মতো। তবে তোমায় পৌরাণিক চোখের পাতায় কানের দুল করে এক আধবার চুমু নিও, আর কটা দিন ওভাবেই রেখে দিও। এটা একটা কবিতা। এই কবিতার সাথে আমি যে প্রথম কবিতাটা আপনাদেরকে পাঠ করে শুনাইলাম, তাই দ্বীপান্তর হয় পাতা জরা সাইবেরিয়ায়। আমি মানে অবাক হয়েছি রীতিমতো। উনি এই কবিতার বই এত শব্দের সম্ভার ঘটিয়েছেন, এটা অবশ্যই কষ্টের বিষয় এবং অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। আপনি চাইলেই সেটা পারবেন না, এটা পারা কঠিন। আপনি দেখেন আমার কবিতায় যুগান্তরে এই ভাইও চেপেছে, আমার অ্যালবাট্রস নিয়ে অনেক কবিতা আছে। আপনারা অ্যালবাট্রসের কথা জানেন না? অ্যানশাইন মেরিনার পড়েছেন অনেকেই। অ্যানশাইন মেরিনারের মধ্যে অ্যালবাট্রস আসলে কি? একটা পাখি। এটা কিসের পাখি? সৌভাগ্যের। মানুষ যখন বিপদে পড়ে, এই পাখি এসে মানুষকে আশ্রয় উদ্ধার করবার জন্য চেষ্টা করে, মানে সে সিগন্যাল দেয় যাতে করে এই নাবিকদেরকে উদ্ধার করে। ওখানে তো ঘটনা তাই ঘটেছিল। এখন দেখেন কি বলে, মৃত্যু এত পাশাপাশি কবিতায় এই কবি কি বলে শুনেন। বিষাদের অ্যালবাট্রস শুষে নেয় আত্মা, পুড়ে দেয় লেপ তুষকের অসমাপ্ত গাথা, ব্যথার সবুজ দ্বীপ আবিষ্কার করে কষ্টের অক্ষরে অক্ষরে, ভুলে যাওয়ার অনুরোধ পত্রে খুব কয়েকটা অশ্রুর বিচ্ছেদের শ্রীকান্ত, আস্তিনে বেদনার ক্যান্সার নিয়ে দুঃসময়ের গলিপথে হাঁটি, মৃত্যুর এত পাশাপাশি। তবে উনি কিছু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন। এক জায়গায় দেখেন, নিরাক দুপুর থেমে আছে নিশাচর জীবনের পাশে। অসম্ভব সুন্দর লাইন, নিরাক দুপুর পর্যন্ত। নিরাক শব্দটা অনেক সুন্দর শব্দ। নিরাক দুপুর থেমে আছে নিশাচর জীবনের পাশে। এখানে এই কবিতায় গতিময়তাটা একেবারে ওই যে ফররখের সময়কালকার বিষয়।
পরবর্তী আমি বিষয়গুলোতে নিয়ে বেশি কিছু বলতে চাই না। দেখেন এক জায়গায় উনি উদাহরণ দিয়েছেন লাশ ও জীবাশ্মের মধ্যে। এখানে বলছেন যে এভাবেই একদিন মহাজনের ছন্ন ছাড়া হই, প্রেসক্রিপশনের থাপ পড়ে। হ্যাঁ, তো আমি একটা কথা শুধু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। এখানে আপনি খুব লক্ষ্য করে দেখেন, এখানে সুপার সুরিয়ালিজম নাই, এখানে ম্যাজিক রিয়ালিজম নাই, বাট এখানে প্রত্যেকটা বিষয়কে এক একটা প্রতীকের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। দুর্গমগিরি, গিরি কীরকম দুর্গম, দেখেন দুর্গম 4 মাত্রা, দুর্গম 4-2 4-2 4-2, অদ্ভুত মাত্রা বৃত্তি লেখা। সমস্যা কি? কত যে আধার পর্দা পাড়াই, ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজে পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না। অদ্ভুত ব্যাপার, কত যে আধার পর্দা পাড়াই, 6 6 6 6 20 মাত্রা 20 মাত্রা আর 20 মাত্রা। আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো। আমি আপনাকে একটা জিনিস বলি, অনেকে এটা যদি আপনি আমি আপনাকে কখনো বলবো না যে আপনি ছন্দে আসেন, ফর্মে আসেন, আমি বলতে চাই না, বাট আপনাকে একটা জিনিস বলতে হবে না। এই যে আমাকে দেখলেই বলে এই ভাই কেমন আছেন, কেউ তো বলে না বোন কেমন আছেন, বলে না। কেন বলে? ভাইয়ের একটা রূপ আছে তো, বোনের একটা রূপ আছে তো। আমরা সাহিত্যকে এতগুলো রূপ কেন দিলাম? এটার নাম উপন্যাস, এটার নাম গল্প, এটার নাম কবিতা, এগুলো আমরা কেন বললাম? কি কারণে বললাম? এখন কবিতা বুঝবার জন্য যদি বলতে হয় ভাই এটা কবিতার বই, তা আমার মনে হয় এটা কষ্টই আমার একটু হয় আর কি। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যাই লিখেন না কেন, আমার মোবাইল কই, রবীন্দ্রনাথ ঠাকুরের, আচ্ছা আপনাকে বলি, জীবনানন্দকে বলে না অনেকে গদ্য কবিতা লেখে। জীবনানন্দের কোনো গদ্য কবিতা আমাকে দেখান, আমি জানি না। জীবনানন্দে আপনি দেখছেন নি অবস্থা? জীবনানন্দকে এই যে বলে, অনেকে বলে যে দেখবেন, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলিও না কথা যুবকের সাথে, কি কথা তার সাথে তাহার সাথে। অদ্ভুত ব্যাপার, তার সাথে আবার তাহার সাথে দেওয়ার দরকার কি ছিল? সাধু চলিত মিশ্রণের কি প্রয়োজনটা ছিল? তিনি মাত্রা ঠিক রাখবার জন্য এটা করেছেন। জীবনানন্দ অত্যন্ত গতিময়, কোথাও তিনি ছন্দে কোনো রকমের কার্পণ্য করেন নাই। জীবনানন্দকে রবীন্দ্রনাথরা আক্রান্ত করেছিলেন এই কারণেই, জীবনানন্দ কেবল চালে আটকা পড়ে নাই। অর্থাৎ জীবনানন্দের কবিতায় আপনি 8 মাত্রার চাল পাবেন, 12 মাত্রার চাল পাবেন, 16 মাত্রার চাল পাবেন, 20 মাত্রার চাল পাবেন, 22 পাবেন, 24 পাবেন, 8 পাবেন, 4 পাবেন, 6 পাবেন। উনাকে আটকানো যায়নি, ওখানেও ভেঙে ফেলেছেন উনি। আপনি 8 8 8 8 8 8, উনি মানবেন না। উনি বলবেন কেন 8 8 8 হবে, 8 8, তারপরে শুধু 8, তারপরে শুধু 8 8 8, 24-এ চলে যাবে। অর্থাৎ আপনার গতিময়তা যেদিকে আপনাকে নিয়ে যায় উনি ওখানে গিয়ে থামবেন। আমি বলি এটাই তো রিয়েলিটি। 1000 বছর ধরে, কত হইল? 1000 বছর ধরে 8 মাত্রা হাঁটিতেছি পৃথিবীর পথে, 8 মাত্রা, 8 8 8 4 20 মাত্রা, 8 8 8 4 20 মাত্রা। আপনারা জানবেন যে মাত্রাবৃত্ত সাধারণত চালগুলো হয় 8, 8-এর পরে হচ্ছে আপনার 6 মাত্রা না, এটা হলো অক্ষরবৃত্তে সাধারণত 6 মাত্রা নেওয়া হয়। 8 8 8 3 8 24, মানে 8-এর পরে আপনি চলে যাবেন। তবে এটা পাওয়া যায় যে মাত্রাবৃত্তে 10-এ অনেকে 10 ব্যবহার করেছেন, কেউ খুবই কম, এটা রেয়ার। 8 16, 8-এর পরে কি গেছে 16, 16-এর পরে দেখবেন যে 20। আর অক্ষরবৃত্তিগুলো দেখবেন যে আপনি 8-এর পরে গেছে 12, কখনোই 10 নয়, 8-এর পরে 12, 14 নিয়েছে অনেকে, 16 না, মোটেও 16 না, 18, 18-এর পরে 22। আপনাকে যখন এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনি যে কথাগুলো বলছেন, যে কথাগুলো লিখছেন, এটাকে একটু ফরম্যাটে আনলে, আমি মনে করি আমার ব্যক্তিগত মত, যাদেরকে আপনারা কবি হিসেবে এখন চেনেন, আল মাহমুদ, শামসুর রহমান, আর আগের তো সবাইকে চেনেন, কেউ এর বাইরে গিয়ে লেখেনি।
কিন্তু তাদের লেখা আছে, টানা গদ্যে লেখাও আছে। টানা গদ্যে লেখা নাই তা না। তখন যখন একজন পরিণত মানুষ যখন টানা গদ্যে লিখে, তখন সেটা লেখা হয়ে ওঠে। আপনার কাছে মনে হচ্ছে বলো বীর, বলো চির উন্নত মম শির, হ্যাঁ কি ছন্দে লিখছে, এটা কিন্তু ছন্দ হইল? পাই টু পাই, চাল পর্ব মাত্রা পাই টু পাই। তা আমি কেন পারবো না? তো মনে হয় না যে এগুলা খুবই অসাধারণ, কোথাও চেপে বসিয়ে দেওয়া হয় না একটা বাক্য পড়তে গেলে মনে হয় না যে একেবারে আমি তর করে চলে যাচ্ছি? তাহলে উনি পারলে আমি কেন পারবো না? তো এই কবিতায় কবি আমার মনে হয় তিনি অসাধ্য সাধনের চেষ্টা করেছেন, অতিমাত্রায় শব্দের ব্যবহার করেছেন, অসম্ভব সুন্দর সুন্দর বাক্য ওনার রয়েছে, ভালো ভালো শব্দ রয়েছে। উনি কোনো ব্যাকরণে যাননি, উনি কোনো ফরম্যাটে যাননি, উনি টানা গদ্যে লিখেছেন। এর ভিতর দিয়ে কোথাও কোথাও যথেষ্ট ফরম্যাট পাওয়া গেছে। টানা গদ্যে লিখলেও আপনার অটোমেটিক কিছু ফরম্যাট চলেই আসে। তো এই লেখককে আমার কাছে মনে হয়েছে যে উনি চেষ্টা করলে আরও ভালো কিছু করতে পারবেন। যাদের পড়াশোনা অনেক বেশি তারা অবশ্যই ভালো করবে। এই বই অবশ্যই পড়াশোনা না করে আপনারা যদি পাঠ করেন বইটা, যে পরিমাণ শব্দ ব্যবহার করা হয়েছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইতিহাসধর্মী, এটা না পড়ে সম্ভব না, এটা না পড়ে সম্ভব না। আমি লেখককে ধন্যবাদ জানাই এত সুন্দর পরিশ্রম করার জন্য। একই সাথে আমি বলবো যে পাঠকের জন্য লিখলে, পাঠককে মাথায় রাখলে ভালো হয়। যাহা ভারী ক্লান্তিকর তা পাঠকের জন্য কষ্টকর হবে বলে আমার মনে হয়। পাঠকের জন্য যেটা সহজতর হয়, সুন্দর হয়, এরকম প্রত্যাশা রাখি। আর শেষবেলা আমার সময় শেষ, তো আমি হয়তো এখানে অনেক সিনিয়র আছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন। সর্বশেষ বলে যাব, বৃষ্টির প্রহর শেষে গম্বুজে গজাবে কচি ঘাস, আমার ঘরের ছাদে বিকেলের চেল ছায়া ফেলে যাবে, এই ভেবে রাত জানালার গ্রিল ধরে সারা রাত কাঁদে। ধন্যবাদ সবাইকে।